পারিসের কুব্জ রাজা। লিখেছেন হেমেন্দ্র কুমার রায়। পারিসের পুলিশ দপ্তরে একটি আশ্চর্য ছোকরার জীবন চরিত লিপিবদ্ধ আছে, সেইটি আপনাদের শোনাব। মনে রাখুন, এই অ্যাডভেঞ্চারের কাহিনীর একটি বর্ণও আমার বানানো নয়। নাম তার আবাদি। সে নিশ্চয়ই কোনো হাড়গরিব হাঘরে বাপ মায়ের ছেলে। যখন তার বয়স মোটে একদিন, সেই সময়েই তার বাপ মা তাকে পারিসের রাজপথে ফেলে পালিয়ে যায়। আবাদি রাস্তায় পড়ে বেড়াল কুকুরের বাচ্চার মতো কাঁদতে লাগলো। এক বুড়ি ন্যাকড়া কুড়ুনি সেখান দিয়ে যেতে যেতে তার কান্না শুনতে পেল। সে খালি ন্যাকড়া কুড়োতো না, পথে পথে ভিক্ষাও করত। বুড়ি বুঝল, এই খোকাটিকে দেখিয়ে সে খুব সহজেই লোকের মন ভেজাতে পারবে। সে তখনই আবাদিকে কোলে করে নিয়ে গেল। বুড়ি যা ভেবেছিল তাই। তার কোলে ছেঁড়া ন্যাকড়া জড়ানো অতটুকু একটা কচি খোকাকে দেখে সকলেরই মনে দয়া মায়ার সঞ্চার হয়। প্রত্যেকেই বুড়ির হাতে কিছু না কিছু গুঁজে দেয়। এইভাবে তার রোজগার খুব বেড়ে গেল। ইতিমধ্যে একদিন উঁচু জায়গা থেকে পাথরের মেঝের উপর পড়ে গিয়ে আবাদির শিরদাঁড়া গেল দুমড়ে বেঁকে। বয়সে কচি বলে সে প্রাণে বেঁচে গেল বটে, কিন্তু তাকে দেখতে হলো বিকলাঙ্গ কুঁজোর মতো। এদিকে বুড়ির রোজগার দেখে পারিসের অন্যান্য ভিখারির চোখ টাটিয়ে উঠল। তারা বুঝল, বুড়ির শ্রীবৃদ্ধির কারণ হচ্ছে ওই আবাদি। অন্য এক ভিখারি একদিন বুড়িকে খুন করে আবাদিকে চুরি করে নিয়ে গেল। সেখান থেকে সে কিছুদিন পরে আবার হাত ফেরতা হলো। বছর 6 বয়সের মধ্যে আবাদি এইভাবে নানা ভিখারির ঘরে আশ্রয় লাভ করল। নানা চরিত্রের ভিখারির সঙ্গে থেকে 6 বছর বয়সেই আবাদি হয়ে উঠল খুব চালাক চতুর। সে জাল অন্ধ ও নকল খোঁড়া সেজে কেবল ভিক্ষা করতেই শিখল না, চুরি বিদ্যাতেও তার হাতে খড়ি হলো। ক্ষুদ্র দেহ নিয়ে যে কোনো গর্ত দিয়ে গলে সে লোকের বাড়ির ভেতর ঢুকত। তারপর যা পেত তাই নিয়েই বাইরে পালিয়ে আসত। পথে কোনো অন্ধ বা পঙ্গু ভিখারি বসে আছে, হঠাৎ আবাদি এসে তার ভিক্ষা করা টাকা পয়সা তুলে নিয়ে দিল দে ছুট। আবাদির মতন ছেলে যে চুরি জুয়া চুরি শিখবে, এটা খুব আশ্চর্য কথা নয়। সে মানুষ হয়েছে চোর জুয়া চোরদের ঘরেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই যে লেখাপড়ার দিকে ছিল তার প্রাণের অত্যন্ত টান। কোনো মাস্টার সে পায়নি, কেউ তাকে পড়াশুনো করতে বলেনি। কিন্তু তবু কি বিচিত্র উপায়ে সে লিখতে পড়তে শিখেছিল তা জানেন? তার ভিখারি মনিবরা প্রতিদিন যখন 1, 2, 3 করে পয়সা গুনত এবং হিসেব করত, আবাদি তখন মন দিয়ে শুনত। এই উপায়ে সে ছোটখাটো অঙ্ক শিখে নিল। পারিসের রাজপথে বিজ্ঞাপনের পোস্টার ও বিভিন্ন রাস্তার নাম দেখে দেখে তার বর্ণ পরিচয় হয়ে যায়। পড়তে শিখল বটে,
তাকে বই কিনে দেবার লোক নেই, কিন্তু আস্তাকুঁড় খুঁজে সে গৃহস্থদের ফেলে দেওয়া ছেঁড়া বই ও পুরানো খবরের কাগজ কুড়িয়ে আনত এবং তার দ্বারাই পুস্তকের অভাব দূর করত। আরো একটু বড় হয়ে আবাদি পথের ধারের বুক স্টল থেকে দোকানির অগোচরে বই চুরি করতে লাগলো। পথে ঘাটে বা পার্কে ছোট ছোট ছেলেমেয়েরা ছবির ও গল্পের বই নিয়ে বেড়াচ্ছে। হঠাৎ কোথা থেকে আবাদি এসে চিলের মতো ছোঁ মেরে বই কেড়ে নিয়ে আবার কোথায় চম্পট দিল। প্যারিসের বড় বড় বাড়ির নিচে মাটির তলায় কুঠুরি থাকে। এমন একটি কুঠুরি ছিল আবাদির আড্ডা। সেখানে সে রীতিমতো একটা লাইব্রেরি বানিয়ে ফেলল। তার মতন বুদ্ধিমান ছেলে যদি সৎ পথে থাকত, তাহলে আজ হয়তো পৃথিবীতে চিরস্মরণীয় ও শ্রদ্ধা সম্মানের অধিকারী হতে পারত। কিন্তু অসত্য পথে গিয়ে সে প্রকৃত মানুষ হবার সব সুযোগই বঞ্চিত হয়েছে। পুলিশ দপ্তরের বাইরে কোথাও তার ঠাঁই নেই। আবাদির বয়স যখন 11 বছর, তখন সে স্বাধীন, কোনো ভিখারির সাথে আর কাজ করে না। জোর করে বা ধমক দিয়ে তাকে রাখবার ক্ষমতাও কোনো ভিখারির ছিল না। প্রথম প্রথম সে অন্ধ বা পঙ্গু ভিখারিদের পুঁজিপাটা লুট করেই অন্যের সংস্থান করত। তারপর অত অল্প লাভে তার মন আর খুশি হতো না। 13 বছর বয়সে এক ধনীর বাড়িতে হানা দিয়ে সে অনেক টাকা কড়ি নিয়ে সরে পড়ল। পুলিশ এই ছোট কুঁজো চোরের বর্ণনা পেল, কিন্তু তার খোঁজ পেল না। 15 বছর বয়সে আবাদি তার মতন আরো 3 জন ছোকরা সহকারী পেল। তারা তাকে সর্দার বলে ডাকতে শুরু করল। 2 বছরের মধ্যে তার দলে আরো 3 ছোকরা যোগ দিল। দল নিয়ে আবাদি সর্দার নিয়ম করে চুরির ব্যবসা চালাতে লাগলো। একদিন তারা এক গুদামে চুরি করতে ঢুকেছে। এমন সময়ে পাহারাওয়ালার আবির্ভাব। কিন্তু আবাদি সর্দার ও তার দলবলের হাত থেকে বিষম উত্তম মধ্যম লাভ করে পাহারাওয়ালা হলো কুপোকাত। 17 বছর বয়সে আবাদি প্রথম রক্তের স্বাদ পেল। এক ডিটেকটিভ তাকে গ্রেফতার করতে এলো, কিন্তু আবাদি ছোরা মেরে তাকে বেহুশ করে ফেলল। আবাদির দল বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্যারিস শহরে চুরি রাহাজানি অসম্ভব বেড়ে উঠল। কারুর লোহার সিন্দুক ভাঙে, কারুর পকেট কাটা যায়, কারুর মাথায় পড়ে লাঠি। সারা শহরে হইচই উঠে গেল। আবাদির এই সময়কার একখানা ডায়েরি পাওয়া গিয়েছে। তাতে সে লিখেছে, জীবন হচ্ছে যুদ্ধ, যে আমার বিরুদ্ধে দাঁড়াবে তাকেই আমি মারব। মানুষের সমাজে 2টো দল দেখি, এক দলের সব আছে আর এক দলের কিছুই নেই। যাদের সব আছে তাদের মাথা কেটে নিয়ে আমি আমার অভাব পূরণ করতে চাই। দুর্বলকে ভক্ষণ করুক বলিষ্ঠরা, এবং পুলিশ গণনা করুক কজন মারা পড়ল। সত্য সত্যই পুলিশকে গণনা আরম্ভ করতে হলো। 1 নম্বর হচ্ছে কেচ। কেচ ছিল আবাদি সর্দারের ডান হাত। সর্দার কানাঘুষোয় খবর পেল, তাকে পথ থেকে সরিয়ে কেচ দলপতি হতে চায়।
দুদিন পরেই পুলিশ কেচের মৃতদেহ আবিষ্কার করল। তার বুকে ছোড়ার আঘাত। 2 নম্বর হচ্ছে এক জহুরি। আবাদি সর্দার তার দোকান আক্রমণ করেছিল এবং সে বোকার মতো বাধা দিতে গিয়েছিল। তখনই তার মুন্ডু গেল উড়ে। 3 ও 4 নম্বর হচ্ছে এক গৃহস্থ ও তার মেয়ে। আবাদির দলের একজন চুরি করতে গিয়ে গৃহস্থের বন্দুকের গুলিতে মারা পড়ে। দিন কয় পরে আবাদি প্রতিহিংসা নেবার জন্যে গৃহস্থ ও তার মেয়েকে হত্যা করে এলো। এইভাবে পুলিশের গণনায় মৃত্যুর সংখ্যা বেড়েই চলল। সারা শহরে হলো মহা বিভীষিকার সঞ্চার। কারুরই ধন প্রাণ আর নিরাপদ নয়। অন্ধকার পাতাল রাজ্যের কুবজরাজা আবাদি, বয়স তার 18 বছর মাত্র। কিন্তু এই বিকলাঙ্গ বালকের ভয়ে সকলেই থরহরি কম্পমান। প্যারিসের বিশ্ববিখ্যাত পুলিশের লজ্জা ও অপমানের সীমা নেই। তারা আবাদির নাম শুনেছে, চেহারার বর্ণনা পেয়েছে, কিন্তু তার ঠিকানা জানে না। উপরওয়ালাদের কাছে ধমক খেয়ে বড় বড় নামজাদা ডিটেকটিভদের প্রাণ হলো ওষ্ঠাগত। মার্টিন নামে এক ছোকরা তখন গোয়েন্দা বিভাগে সবে ঢুকেছে। সে ভাবল, আবাদি সর্দারকে যদি ধরতে পারি তাহলে আমার উন্নতিতে বাধা দেয় কে। সেও তলে তলে খোঁজ নিতে লাগলো, কিন্তু কোথাও তার পাত্তা পেল না। ইতিমধ্যে আর এক খবর শোনা গেল। পেরুগিন নামে এক দুরাত্মা তার খুড়িকে খুন করে প্রাণদণ্ডের হুকুম পেয়েছিল, কিন্তু তার আগেই সে কারারক্ষীকে হত্যা করে জেল ভেঙে পালিয়েছে। পুলিশ সন্দেহ করে সে নাকি প্যারিসে এসেই লুকিয়ে রয়েছে। নানান খবরের কাগজে পেরুগিনের চেহারারও বর্ণনা বেরুলো। তার গায়ের জোরও যেমন ভয়ানক, শরীরও তেমনি লম্বা চওড়া। একে আবাদি সর্দারকে নিয়ে লোকের প্রাণান্ত পরিচ্ছেদ, তার উপরে আবার এই খুনে পেরুগিনের কথা শুনে সকলের পিলে গেল চমকে। এখন কাকে রেখে কাকে সামলানো যায়? কোনো কোনো কফিখানায় ভদ্রলোকেরা প্রাণ গেলেও ঢোকে না। সেখানে কেবল চোর, ডাকাত ও হত্যাকারীর আড্ডা বসে। আপনারা বোধহয় জানেন না, কলকাতাতেও এই ধরনের কফিখানা আছে। তাদের মালিকরাও গুন্ডাদের সর্দার। প্যারিসের ওই শ্রেণীর কফিখানায় হঠাৎ একজন নতুন লোকের আবির্ভাব হলো। লম্বায় চওড়ায়, চেহারা তার মস্ত বড়। সে কারুর সঙ্গেই কথা কয় না, নিজের মনেই খেয়ে দিয়ে চলে যায়। চোর ও বদমাইশের দলে কৌতূহল জাগলো, লোকটা কে? কফিখানার মালিক বলল, চেহারা আর হাবভাব দেখে মনে হচ্ছে ও সেই পেরুগিন ছাড়া আর কেউ নয়। খবরের কাগজে আমি পড়েছি পেরুগিন মার্সিলিসের জেল ভেঙে পালিয়ে এসেছে। আচ্ছা, ওর সঙ্গে একটু আলাপ করেই দেখা যাক না কেন? মালিক লোকটির কাছে গিয়ে শুধল, কি হে ভায়া, মার্সিলিস থেকে আসছো নাকি? লোকটি লাফ মেরে দাঁড়িয়ে চেঁচিয়ে উঠল, তোর নিকুচি করেছে, যদি এসেই থাকি হয়েছে কি? বলেই সে কোমর বন্ধে হাত দিল। তার কোমর বন্ধে রয়েছে মস্ত একটা ছোরা। মালিক বলল, তুমি দেখছি একটি জাহাবাজ বাজপক্ষী, বহুত আচ্ছা। এসো তবে,
আমার সাঙ্গাতদের সঙ্গে বসে খেয়ে দে একটু ফুর্তি করবে, চলো। লোকটি নারাজ হলো না, দলে গিয়ে মিশল বটে, কিন্তু কথাবার্তা বড় একটা কইলে না। নাম জিজ্ঞেস করতে বলল, ফ্রাঙ্কোইস। কিন্তু সবাই বুঝল তার আসল নাম পেরুগিন। আবাদির কানে এই খবর গেল। সে স্থির করল এমন কাজের লোককে হাতছাড়া করা চলবে না। তার আড্ডায় ফ্রাঙ্কোইসের নিমন্ত্রণ হলো। কিন্তু আবাদি সর্দার বয়সে ছোকরা হলে কি হয়, সে মহা হুঁশিয়ার ব্যক্তি। প্রথমেই সে দেখা দিল না, আগে আড়াল থেকে লুকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ ধরে ফ্রাঙ্কোইসকে পরীক্ষা করল। পরীক্ষার ফল সন্তোষজনক হলে তবেই সে বেরিয়ে এলো। কিন্তু ফ্রাঙ্কোইস প্রথমটা কিছুতেই তার দলে ভর্তি হতে রাজি হয়নি। কয়েকদিন সাধাসাধি ও অনেক লোভ দেখাবার পর শেষটা সে স্বীকার পেল। ঠিক সেই সময়ে ফ্রান্সের এক মন্ত্রীর বাড়ি লুট করবার জন্যে দলের মধ্যে ষড়যন্ত্র চলছিল। মন্ত্রী বাড়ির এক দাসী ছিল আবাদি সর্দারের চর। সে এসে খবর দিয়েছে বাড়ির সমস্ত লোকজন নিয়ে মন্ত্রী বিদেশে হাওয়া খেতে গেছেন। বাড়িতে আছে খালি সে আর একজন দারোয়ান। আবাদি ঠিক করল প্রথমেই এই ব্যাপারে ফ্রাঙ্কোইসকে সঙ্গে নিয়ে গিয়ে সে তার সাহস, বুদ্ধি ও শক্তি পরীক্ষা করবে। যথাসময়ে সন্ধ্যার পর আবাদি সর্দারের এক চেলা একখানি দামি মোটর গাড়ি চুরি করে নিয়ে এলো। আবাদি ও ফ্রাঙ্কোইস দস্তুর মতো হোমরা চোমরার মতো সাজ পোশাক পরে মন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। তখন পথঘাট নির্জন, তাদের সন্দেহ করতে পারে এমন কেউ নেই। বাড়ির ভেতরে ঢুকে আবাদি ও ফ্রাঙ্কোইস দেখল একখানা আরাম চেয়ারে আধশোয়া অবস্থায় দারবান নাক ডাকিয়ে নিদ্রা নিচ্ছে। আবাদি তার মোটা লাঠি গাছটা বাগিয়ে ধরে পা টিপে টিপে এগিয়ে গেল। আচম্বিতে বিনা মেঘে বজ্রপাতের মতো দারবান এক লাফে দাঁড়িয়ে উঠে আবাদিকে ধরে তুলে আছাড় মারল। আবাদি মাটির উপরে পড়েই চোখের নিমেষে অটোমেটিক রিভলভার বের করে বারংবার ঘোড়া টিপতে লাগলো। কিন্তু কি ভয়ানক, ঘোড়া পড়ে তবু টোটা ফাটে না। আবাদি চিৎকার করে উঠল, ফ্রাঙ্কোইস, গুলি করে ওকে মেরে ফেলো। কিন্তু দারবানের পাশে দাঁড়িয়ে তার বন্ধু হাসতে হাসতে বলল, আমি ফ্রাঙ্কোইস নই, আমি পেরুগিনও নই, আমি হচ্ছি ডিটেকটিভ মার্টিন। তোমার রিভলভার থেকে আমি টোটা সরিয়ে ফেলেছি। হিংস্র গোখরোর মতো ফুঁস করে উঠে আবাদি বলল, ও তাই নাকি, বেশ তাহলে ধরো আমাকে। বলেই সে জামার পকেট থেকে সুদীর্ঘ এক ছোরা বের করে ফেলল। মার্টিনের সংকেত শুনে তখনই গুপ্তস্থান থেকে 5 জন সশস্ত্র পাহারাওয়ালা আত্মপ্রকাশ করল। বিফল আক্রোশে পাগলের মতো হয়ে আবাদি দীর্ঘ ছোরাখানা শূন্যে তুলে তীব্র বেগে মার্টিনকে ছুঁড়ে মারল। এমন তার হাতের টিপ যে মার্টিন সাত করে সরে না দাঁড়ালে ছোরাখানা নিশ্চয়ই তার বুকে গিয়ে বিঁধত। মার্টিন বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে 2 হাতে আবাদির গলা টিপে ধরে বলল, হতভাগা শয়তান, তোকে বধ করলেও কোনো পাপ হয় না,
কিন্তু আমি তা করব না। নে, এখন হাতকড়ি পর। মার্টিনের নখদর্পণে ছিল আবাদির সব ঘরের খবর। একে একে তার দলের প্রত্যেকেই ধরা পড়ল। আবাদিকে অভয় দিয়ে বলা হলো, তুমি যদি সরকারি সাক্ষী হয়ে সব কথা স্বীকার করো, তাহলে তোমার দলের সবাইকে শাস্তি দিয়ে তোমাকে ছেড়ে দেওয়া হবে। সে সদর্পে বলল, আমি হচ্ছে আবাদি সর্দার। দলের প্রত্যেককে রক্ষা করব বলেই আমি সর্দার হয়েছি। আমি তাদের কারুর বিপক্ষেই সাক্ষী হব না। আমার যা হয় হোক। তোমাকে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে তুমি কি করবে? যা করছিলাম তাই করব। আড্ডায় ফিরে গিয়ে আবার নতুন দল গড়ব। বিচারের ফলে আবাদিকে সুদূর ক্যালিফোর্নিয়ায় পাঠিয়ে দেওয়া হলো কারাবাসের জন্যে। আবাদি বলল, তোমরা হুকুম দিয়েছ বলেই যে আমাকে যাবজ্জীবন কারাবাস করতে হবে এমন কোনো কথা নেই। আমি আবার ঠিক পালিয়ে আসব। কিন্তু আবাদি তার প্রতিজ্ঞা রক্ষা করতে পারেনি। কারাগারেই জ্বর রোগে অকালে তার মৃত্যু হয়। মানুষ যা চায়, আবাদি নিজের চেষ্টায় সে সমস্তই অর্জন করেছিল। বিদ্যা, বুদ্ধি, শক্তি। কেবল কুপথে গিয়েই সে সব ব্যর্থ করল।